সেই সূর্যাস্তের পর একটা সপ্তাহ কেটে গেছে শহরে। পরিণীতা আজ ক্লাস শেষ করে সবে বাস স্টপে এসে দাঁড়িয়েছিল। আজ অর্ণা আসেনি কলেজ। বিয়েবাড়ি নেমন্তন্ন আছে নাকি? কথাটা ভেবে একটা আলগা মন খারাপ এসে জমা হলো এখন। আসলে এই অর্ণা না আসলে একা একা ক্লাস করতে মোটেও ভালো লাগে না পরিণীতার। আর নিজে একটু শান্ত স্বভাবের চুপচাপ বলে খুব সহজে বন্ধুত্ব করে উঠতে পারে না নতুন কারোর সাথে। তাই অর্ণা না আসলে খুব খালি খালি লাগে ওর। সেই স্কুল লাইফের বন্ধু তো। সোনাঝুরি থেকে যখন মাধ্যমিক পাশ করে প্রথম এসেছিল কলকাতায়, 11-এ ভর্তি হয়েছিল নতুন স্কুলে, সেই তখন থেকে অর্ণা বন্ধু ওর। বেশ অন্যমনস্ক হয়ে এইসবই ভাবছিল পরিণীতা একা দাঁড়িয়ে সেদিন। তবে হঠাৎ এই একাকিত্বের ভিড়ে সেই চেনা গলার আওয়াজটা এসে হাজির ওর কাছে। অনির্বাণ আজ কলেজ থেকে বেরিয়েই খেয়াল করেছিল পরিণীতাকে। তাই একটু তাড়াতাড়ি পা চালিয়ে ওর পাশে এসে বলে উঠেছিল নিজে থেকে, হাই, কেমন আছো? ক্লাস শেষ? পরিণীতা কথাটা শুনে যেন সেদিন নিজের ভাববার জগৎ থেকে বেরিয়ে এসে কিছুটা অবাক হয়ে গেছিল অনির্বাণকে দেখে। কলেজে কদিন আগে শুনেছিল একজনের মুখে খুব বড়লোকের ছেলে নাকি অনির্বাণ, তার ওপরে সিনিয়র। তাই সে নিজে থেকে কথা বলতে আসবে এটা ঠিক এক্সপেক্ট করেনি। হ্যাঁ, যদিও অনির্বাণ ওকে স্টেজে গাওয়ার সুযোগ করে দিয়েছিল, কিন্তু সেসব টুকটাক সমাজ সেবামূলক কাজ তো অনেকেই নিজের মর্জি মতন করে। ভেবেছিল অনির্বাণও সেরকমই, তারপর হয়তো আর মনেও রাখবে না। কিন্তু ভাবনাটা এবারও ঠিক মিলল না পরিণীতার। যাই হোক, কথাটা ভাবতে ভাবতে একটু সময় নিয়ে অল্প হেসে উত্তর দিল, হ্যাঁ ভালো আছি, ক্লাস শেষ, বাড়ি ফিরছি। এই উত্তরে অনির্বাণ আর একটা নতুন প্রশ্ন জিজ্ঞাসা করে উঠল আবার ওকে, তোমার কি সাবজেক্ট, কোন ডিপার্টমেন্ট তোমার? এর উত্তরে পরিণীতা এক কথাই বলল, বাংলায় অনার্স, ফার্স্ট ইয়ার। অনির্বাণ কথাটা শুনে চোখটা একটু বড় করেই বলল, ওরে বাবা, বাংলা অনার্স মানে বঙ্কিমচন্দ্র। স্কুল লাইফে পড়েছিলাম একবার, সাগর সঙ্গমে নবকুমার। মাথাটা ঘুরতো মাঝে মাঝে ওনার শক্ত শক্ত বাংলা পড়ে। তুমি এইসব মনে রাখো কি করে? এই প্রশ্নের ঠিকই উত্তর দেবে পরিণীতা ঠিক বুঝতে পারেনি প্রথমে। তাই অল্প সময় নিয়ে আলতো হেসে বলেছিল সেই এক কথায়, জানি না, অভ্যেস হয়ে গেছে। তবে সেদিন এই কথার ভিড়েই ওদের সামনে স্নেহার গাড়ি এসে দাঁড়িয়েছিল হঠাৎ। পরিণীতা একটু হকচকিয়ে খেয়াল করেছিল লাল রঙের মার্সিডিজ গাড়ির জানলার কাচ খুলে বেশ সুন্দর একটা মেয়ের মুখ বেরিয়ে এলো সামনে। সে বেশ আন্তরিকভাবেই এবার অনির্বাণকে বলে উঠল নিজে থেকে, তুই স্যারের ব্যাচে যাচ্ছিস তো? আমিও যাচ্ছি, চল একসঙ্গে গাড়িতে যাই আজ। আর কিছু নোটস বোঝারও আছে তোর থেকে, গাড়িতেই বুঝে নেব সেসব। কতক্ষণ আর এই গরমে রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকবি বাসের অপেক্ষায়? আর তুই তো কলেজে নিজের গাড়িটা নিয়ে আসতে পারিস রে। এই সব পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করার দরকার কি অন্যদের মতন? বুঝি না। অনেকগুলো কথা এক নিঃশ্বাসে বলে গেল সেদিন স্নেহা। আর পরিণীতা খেয়াল করলো এতক্ষণ অনির্বাণের মুখটা যেরকম হাসি খুশি ছিল, সেখানে হঠাৎ অল্প গাম্ভীর্য এসে জড়ো হয়েছে কেমন। আর সেই গাম্ভীর্য নিয়েই অনির্বাণ বলে উঠল একটু আস্তে গলায়, তুই একটু ভুল বলছিস, ওটা আমার গাড়ি না, আমার বাবার গাড়ি। আমি এখনো কিছু ইনকাম করি না যে নিজের একটা গাড়ি কিনবো। তাই আমার জন্য বাস অটোই ঠিক আছে। যাই হোক, তোর যা নোটস বোঝার আমি স্যারের ব্যাচে গিয়েই বুঝিয়ে দেব। আর ব্যাচ অবধি আমি বাসেই যাব, কারোর গাড়িতে না। কথাটা বেশ দৃঢ়ভাবেই বলল অনির্বাণ এই মুহূর্তে। তাই স্নেহাও আর কথা বাড়ানোর মতন কিছু খুঁজে পেল না যেন। একটু থতমতভাবেই অনির্বাণকে বলল, ঠিক আছে, আমি আসছি, ব্যাচে দেখা হবে। তারপর এক পলক পরিণীতাকে দেখে গাড়ির কাজটা তুলে নিল নিজের, হারিয়ে গেল দূর রাস্তার ভিড়ে। তবে এই সবের মধ্যে পরিণীতাও কয়েক পলক স্থিরভাবে তাকিয়ে রইল আনমনে অনির্বাণের দিকে। বেশ অন্যরকম লাগলো হঠাৎ ছেলেটাকে যেন। হালকা দাড়ি, শান্ত চোখের আড়ালে একটা দৃঢ় ছেলে মনে হলো অনির্বাণকে কেমন। সেদিন বাসে এরপর অনির্বাণই আবার কথা শুরু করেছিল নিজে। আসলে পরিণীতার বাড়ি আর অনির্বাণের পড়ার ব্যাচ দুটোই এক জায়গায়, সেই জন্য একই বাসে ওঠা। তবে সেদিন পরিণীতা নিজের টিকিটের দাম দিতে গিয়ে থমকে গেল অনির্বাণের কথায়। অনির্বাণ ওর পাশের সিটেই বসেছিল। পরিণীতাকে টিকিটের ভাড়া দিতে দেখে বেশ গম্ভীর হওয়ার মতন গলা করেই বলেছিল, এসব কি করছো? জানো না সিনিয়র সামনে থাকলে এইভাবে নিজের টিকিটের দাম দিতে নেই, আর এরকম কখনো করবে না। কথাটা বলেই ও কন্ডাক্টরকে একটু দৃঢ় গলায় টাকাটা বার করে বলে উঠল, দুটো রাসবিহারী কার্টুন।
পরিণীতা তবে একটু ইতস্তত হওয়া ছাড়া সেদিন আর কিছু বলতে পারেনি তারপর। কিন্তু অনির্বাণ চুপ না থেকে বলে উঠেছিল, তোমার গানের কিন্তু সবাই ফ্যান হয়ে গেছে কলেজে। পরের দিন আমাদের ক্লাসের অনেকে তোমার কথা বলছিল, বলছিল এরপর কলেজ সোশ্যালেও তোমাকে দিয়ে গান গাওয়াবে নাকি। কথাটা শুনে পরিণীতা চোখ দুটো কিছুটা বড় করেই বলেছিল, কি কলেজ সোশ্যালে আবার গাইতে হবে? কিন্তু এসবের তো কোনো দরকার ছিল না, মানে। কথাটাকে ঠিক আরও শেষ করতে পারল না যেন, নিজের মনেই একটু মুষড়ে পড়ল নিজে। ব্যাপারটা দেখে অনির্বাণ অবাক হয়েই বলে উঠল, তুমি এটা শুনে খুশি না? কলেজে তুমি ফেমাস হয়ে যাচ্ছ, সবাই তোমার গান শুনতে চায়, আর সোশ্যালে বাইরের আর্টিস্টরাও পারফর্ম করতে আসবে, তাদের সঙ্গে তুমিও স্টেজ শেয়ার করবে, এটা শুনে তো যে কেউ খুশি হয়ে যাবে। এক নিঃশ্বাসেই বলে গেল অনির্বাণ কথাগুলো, কিন্তু খেয়াল করলো পরিণীতার এসব শুনে কোনো আনন্দ নেই মনে, বরং ও কয়েক সেকেন্ড চুপ থেকে একটু অন্য কথা বলে উঠল, আস্তে গলায় চোখ নামিয়ে কিছুটা যেন নিজের মনেই বলল, আমি তো ভিড় থেকে আলাদা হতে চাই না, আমি ভিড়ের মধ্যেই থাকতে চাই, আর গানটা আসলে আমার খুব নিজের, সেটা কাউকে শুনতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। সেদিন কলেজের ফাউন্ডেশন ডেতেও আমি নিজের নাম দিইনি, অর্ণা দিয়েছিল আমার হয়ে, ও খুব চাইছিল আমি গান গাই, আগের দিন রিহার্সালেও আমাকে জোর করে নিয়ে গিয়েছিল। কথাগুলো শেষ হতেই তারপরও খেয়াল করেছিল বাসটা রাসবিহারীর আগের স্টপেজ ক্রস করে গেছে, তাই সঙ্গে সঙ্গে বলে উঠেছিল আনমনে, আমাদের মনে হয় ওঠা উচিত, চলে আসবে এরপর রাসবিহারী। কথাটা বলেই পরিণীতা উঠে দাঁড়িয়েছিল এরপর, কিন্তু অনির্বাণ এরপর 1-2 সেকেন্ডের জন্য স্থির হয়ে গেছিল যেন। আসলে খুব অদ্ভুত লাগছিল ওর পরিণীতাকে হঠাৎ। আজকালকার দিনে কে এইভাবে বলে যে সে ভিড়ের মধ্যে থাকতে চায়? সোশ্যাল মিডিয়ার যুগে সবাই তো শুধু অ্যাটেনশন পেতে চায়, লোকের নজরে আসতে চায়, আর সেখানে পরিণীতা এতটা অন্যরকম কি করে? কথাটা ভাবতে ভাবতেই সেদিন বাস থেকে নেমেছিল। তারপর পরিণীতা ওর দিকে তাকিয়ে আলতো হেসে বলেছিল, আসছি, আপনি মানে সরি, তুমি সাবধানে যেও। কথাটা শুনে অনির্বাণ এবার হেসে ফেলেছিল নিজে, তারপর অল্প কথায় বলে উঠেছিল, হ্যাঁ তুমিও, কলেজে দেখা হবে, আর থ্যাঙ্কস তুমি করে বলার জন্য। পরিণীতা এই শেষ কথাটার আর কোনো উত্তর খুঁজে পায়নি ঠিক, তাই আলতো হেসে নিজের বাড়ির রাস্তায় পা বাড়িয়েছিল। তবে অনির্বাণ এই প্রথম কারোর চলে যাওয়াটা দেখেছিল শেষ পর্যন্ত। গধূলি বিকেল ছিল তখন, চারিদিকে অদ্ভুত একটা লালচে রঙের শহর মুড়িয়েছিল ওকে ঘিরে। তার মধ্যেই প্রথম কারোর চলে যাওয়াতে অস্থির হয়ে গেল, মনে মনে আপনা আপনি হেসে ফেলল। পরিণীতার আপনি থেকে তুমি বলার চেষ্টার কথাটা কেন জানে না একটা নতুন ভালো লাগা নিয়ে এলো অনির্বাণের মনে, যেই ভালো লাগাটা একদম অচেনা, খুব নিজের। এই অচেনা ভালো লাগার বিকেলটা পেরিয়ে এরপর কটা দিন কেটে গেছে কলকাতায়। এর মাঝে অনির্বাণ নিজের অজান্তেই কলেজের ক্যান্টিনে, তো কখনো ফাঁকা করিডোরে অথবা বাসস্ট্যান্ডের ভিড়ে পরিণীতাকে আনমনে খুঁজেছে মাঝে মাঝে। আসলে ঠিক প্ল্যান করে দেখা করবে মেয়েটার সঙ্গে এটা ঠিক ওর মনে হয়নি কখনো, তবে ক্লাস করতে করতে, কখনো লাইব্রেরিতে বসে বইয়ের পাতা উল্টানোর সময়, অথবা প্র্যাকটিক্যাল ক্লাসে দুটো কেমিক্যালের রিয়াকশন দেখার সময় অনির্বাণের অকারণে মনে হয়েছে পরিণীতাকে। মনে হয়েছে এরপর কলেজ শেষে বাইরে বেরিয়ে বাসের জন্য অপেক্ষা করতে করতে যদি আরেকবার পরিণীতার সঙ্গে দেখা হয় তাহলে মন্দ হবে না। ওই আস্তে কথা, আলতো হাসি, নিজের মনে হারিয়ে যাওয়া মেয়েটাকে দেখে অনির্বাণ খুশি হয়ে যাবে মনে মনে। তবে এরপর 1 সপ্তাহ কাটিয়ে শেষে কলেজের ক্যান্টিনে দেখা হয়ে গেছিল অনির্বাণের পরিণীতার সঙ্গে, একদম হঠাৎ করে। পরিণীতা যদিও খেয়াল করেনি, ও এক মন দিয়ে কিছু খাতা চেক করছিল স্টুডেন্টসদের। তখনই আচমকা অনির্বাণ ওর কাছে এসে বলে উঠেছিল, হাই, কি খবর? পরিণীতা কথাটা শুনে চোখ তুলতেই খেয়াল করেছিল কলেজের সার্বজনীন ক্রাশ ওর দিকে হাসি মুখে তাকিয়ে। পরিণীতা এই মুহূর্তে না চাইতেও নোটিশ করেছিল অনির্বাণের শান্ত চোখ দুটো, চশমার আড়ালে থাকা এই চোখ দুটো আগে ওর নজর কেড়েছে, অজান্তে মনে দাগ কেটেছে। কথাটা ভাবতেই নিজেকে সামলে নিল পরিণীতা, তারপর একটু সাজিয়ে বলল, এই তো ক্লাস করে এলাম, তোমার কখন ক্লাস? এর উত্তরে অনির্বাণ ওর উল্টো দিকের চেয়ারটায় বসে বলল, এখন 2টো অফ, তারপর আছে একটা ক্লাস, কিন্তু তুমি এটা কি করছো?
কিসের খাতা এগুলো? কথাটা বলতে বলতেই ও আনমনে একটা খাতা তুলে নিয়েছিল নিজের হাতে। তারপর বেশ অবাক হয়ে বলেছিল, এইগুলো তো বাচ্চাদের অঙ্ক খাতা, এগুলো তুমি চেক করছো? এর উত্তরে পরিণীতা একটু আস্তে গলায় বলে উঠল, আসলে আমি টিউশন পড়াই, এগুলো আমার স্টুডেন্টসদের খাতা। কথাটা শুনে অনির্বাণ এক সেকেন্ড চুপ করে কিছুটা ভেবে বলল, এত পড়াশোনার চাপে টিউশন পড়ানোর টাইম পাও? মানে এমনি অনার্সের এত চাপ? তারপর এর উত্তরে পরিণীতা আলতো গলায় বলে উঠল, আমার বাবা নেই, ক্লাস 11-এ যখন পড়তাম মারা গেছে। তারপর আমরা কলকাতায় মামার বাড়িতে এসে থাকি, মানে আমি আর মা। মামা আমাদের খাওয়ার খরচটা দিলেও পড়াশোনার জন্য আলাদা করে কখনো কিছু দেয় না। তাই আমি ক্লাস 12 থেকে টিউশন পড়াই। এতে যা ইনকাম হয় তাতে আমার বই খাতা টিউশনের টাকা উঠে যায়। কথাগুলো বলে কয়েক মুহূর্ত যেন একটু স্থির হয়ে গিয়েছিল পরিণীতা নিজের খেয়ালে। অনির্বাণ খেয়াল করেছিল ওর মুখটা এক পলকে অন্ধকার হয়ে গিয়েছিল। তবে এটাও বুঝেছিল পরের মুহূর্তে নিজের অন্ধকারটাকে ঢাকার জন্য পরিণীতা একটা মিথ্যে ভদ্রতার হাসি হেসে আবার খাতার দিকে চোখ দিয়েছিল। তবে অনির্বাণ যেন এরপরও ঠিক পরিণীতার থেকে চোখ সরাতে পারছিল না নিজের। আসলে পরিণীতার কথাবার্তা, সাজ পোশাক কিছুতেই কোনো নজর কাড়বার মতন কিছু নেই। সবার মাঝে ও সত্যি খুব সাধারণ, চুপ করে থাকা মেয়ে, যে কেউ না জিজ্ঞেস করলে কখনো কারোর সঙ্গে কথা বাড়াতে যায় না, নিজের কথা বলতে চায় না। তবে এতটা সাধারণ বলেই হয়তো অনির্বাণের খুব আলাদা লাগছে পরিণীতাকে। এত মেকিনেসের পৃথিবীতে সহজ লাগছে ওকে। ওর সাধারণ হওয়াটাকে খুব অসাধারণ বলে মনে হচ্ছে অনির্বাণের। কথাটা ভাবতে ভাবতে অনির্বাণ হঠাৎ পরিণীতার কাছ থেকে 3টে খাতা নিয়ে নিল নিজে। পরিণীতা ঠিক কী হলো বুঝতে না পেরে প্রশ্ন চোখে তাকালো তাই ওর দিকে। তখন অনির্বাণ অল্প হেসে বলল, এ কটা খাতা আমি চেক করে দিচ্ছি, তুমি বাকিগুলো করো, তাড়াতাড়ি হবে। আর ডোন্ট ওয়ারি, আমি পড়াশোনায় ভালোই, ভুল কিছু চেক করব না। কথাটা বলেই পরিণীতার নায়ের অপেক্ষা না করেই অনির্বাণ খাতা কারেকশানে মন দিল। পরিণীতাও ঠিক আপত্তি করে উঠতে পারল না যেন অনির্বাণকে। একে তো কলেজের সিনিয়র, তার উপরে অদ্ভুত পার্সোনালিটি, তাই মুখের ওপর ঠিক কিছুই বলা যায় না। তবে একটা কথা ভেবে অবাক হচ্ছিল একটু পরিণীতা, যদিও শুনেছে অনির্বাণ নাকি ইন্ট্রোভার্ট, নিজের ব্যাচেই খুব কম বন্ধু ওর। সেখানে পরিণীতা তো ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। অনির্বাণ কেন তারপরে ওর সঙ্গে এতটা সহজভাবে কথা বলতে আসে নিজে থেকে? প্রশ্নটা কিরকম আনমনেই উকি দিল পরিণীতার মনে। অবশ্য শুধু পরিণীতা না, ক্যান্টিনের দূরে টেবিলে বসা অনির্বাণের কিছু ব্যাচমেট আর স্নেহাও ব্যাপারটা খেয়াল করলো সেদিন। সবাই বেশ সারপ্রাইজড ছিল পুরো দৃশ্যটা দেখে। আর অনির্বাণ যে ওদের কাউকে ক্যান্টিনে খেয়ালই করেনি এসে থেকে, শুধু এই মেয়েটার সঙ্গে কথা বলে গেল, এই ঘটনাটাও খুব অদ্ভুত লাগলো প্রত্যেকের। একজন তো বলেই ফেললো সবটা দেখে সোজাসুজি, বাবা, অনির্বাণকে এতটা কারোর সঙ্গে ইনভলভ হতে দেখেনি তো আগে। কি হলো হঠাৎ ছেলেটার? প্রেমে টেমে পড়লো নাকি? কথাটা শুনে স্নেহা যেন জ্বলে গেল ভেতরে। ও গলাটাকে খুব কঠিন করেই বলল, এবার থামবি তুই? অনির্বাণ এরকম লো স্ট্যান্ডার্ডের কারোর সঙ্গে ইনভলভ হবে না কখনো। শুধুমাত্র আমার মতন মেয়েকেই ওর সঙ্গে মানায়, কারণ আমাদের স্ট্যাটাস, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সবটাই সেম। আর অনির্বাণও এই কথাটা খুব ভালো করেই জানে। শেষ কথাগুলো ও যেন বেশ জোর দিয়ে বলে নিজেকেই বোঝানোর চেষ্টা করলো। মনে এই মুহূর্তে রাগের সাথে যন্ত্রণাটাও চেপে ধরেছে ওকে। অনির্বাণকে সে স্কুল লাইফ থেকে পছন্দ স্নেহার, আর অনির্বাণ নিজে থেকে ওর কাছে আসে না বলেই হয়তো কখন এই ভালো লাগাটা একটা জেদ হয়ে গেছে স্নেহার, ও বোঝেনি। তবে আজ অনির্বাণকে অন্য একটা মেয়ের সঙ্গে বসে থাকতে দেখে স্নেহা বুঝতে পারলো ভালো লাগার মধ্যেও একটা জ্বালা আছে, একটা বিষ আছে কেমন, যেটা হয়তো বেশি দিন স্নেহা নিজের মধ্যে রাখবে না। অনির্বাণ যদি সহজভাবে ওর না হয় তাহলে হয়তো এই বিষটাকেই ও ছড়িয়ে দেবে চারিদিকে, শেষ করে দেবে সব কিছু। কথাটা আজ না চাইতেও মনে হলো স্নেহার, আর চোখটা হঠাৎ কড়কড় করে জ্বলে উঠল, যেন দুফোঁটা জল এসে জমল সেখানে। তবে এরপর মাঝে মাঝে কলেজে, কখনো করিডোরে, কখনো ক্যান্টিনে, অথবা কখনো এমনি রাস্তায় দেখা হয়েই যেত অনির্বাণের সাথে পরিণীতার। টুকটাক কথাও হতো মাঝে মধ্যে, খুচরো আলাপ জমতো দুজনের। এই যেমন সেদিন ছিল আগস্টের শেষ সপ্তাহ, শহর জুড়ে বৃষ্টি আর কালো মেঘ, সবসময় আকাশের মুখ অন্ধকার।
তার মধ্যে অনির্বাণ নিজের ছাতাটা বাসের মধ্যে হারিয়ে এসেছিল একদম। আসলে আসার সময় তো তাড়া ছিল, এমনিতেই উঠতে দেরি হয়ে গেছিল ঘুম থেকে, তাই মনের ভুলে ছাতাটা বাসের সিটে ফেলেই নেমে পড়েছিল কলেজের গেটে। আর মনে পড়ল যখন, তখন বাসটা কলেজ ছাড়িয়ে অনেক দূর রাস্তায় হারিয়ে গেছে। তাই পুরোই কেস হয়ে গেছিল ক্লাস শেষ হয়ে যাওয়ার পর। আবার 5টা থেকে ব্যাচে পড়তে যাওয়া আছে ওর, তাই আর বৃষ্টি থামার অপেক্ষা করার উপায় ছিল না ওর। ভিজতে ভিজতেই বাস স্টপের দিকে এগিয়ে যাচ্ছিল। কিন্তু সেদিন বেশিক্ষণ এইভাবে বৃষ্টির মধ্যে হাঁটতে হয়নি ওকে। হঠাৎ একটা ছাতা সমেত পরিণীতা এসে হাজির হয়েছিল কাছে। অনির্বাণ তো এরকম হঠাৎ পরিণীতা দর্শনে একটু অবাকই হয়েছিল কয়েক সেকেন্ড। তখন পরিণীতা বলে উঠেছিল ওর ঘোর কাটিয়ে, কি হলো, দাঁড়িয়ে পড়লে কেন, চলো। কথাটা শুনে অনির্বাণে যেন সম্বিত ফিরেছিল। তবে তার মধ্যেই ও খেয়াল করেছিল বৃষ্টির ছাট লেগে পরিণীতার কপালে বিন্দু বিন্দু জল জমেছে। তার মধ্যে ওর বড় বড় চোখ দুটো খুব গভীর লাগলো, যেন একদম আকাশের জমা মেঘেদের মতন। যাই হোক, এরপর ওরা বৃষ্টির ছাট মেখে বাস স্টপে এসে দাঁড়িয়েছিল সেদিন। কিন্তু বাসের অপেক্ষা করতে হয়নি বেশিক্ষণ। তবে বাসে উঠে 2 মিনিট বসতে না বসতেই পরিণীতা খেয়াল করেছিল অনির্বাণ নাক টানছে, চোখগুলো লাল হয়ে এসেছে ওর। 2-1 বার হাঁচো হাঁচো ও করলো ছেলেটা। পরিণীতা তো এইসব দেখে জিজ্ঞাসা করেই উঠল, কি হয়েছে তোমার, এমন কিছু তো বৃষ্টিতে ভেজোনি, তাতেই সর্দি হয়ে গেল। কথাটায় অনির্বাণ নাক টানতে টানতে অল্প হেসে বলল, এটা আমার ছোটবেলা থেকেই, বৃষ্টির জল একটু গায়ে লাগলেই এরকম হবে, সর্দি কাশি নর্মাল এটা আমার। কথাটা বলে অনির্বাণ খেয়াল করলো পরিণীতা যেন অল্প কিছু চিন্তা করলো এইসবের পর। তবে এর মধ্যে ওদের স্টপেজ আসতে আর মাত্র 5 মিনিট বাকি। তখনই পরিণীতা নিজের ছাতাটা অনির্বাণের হাতে ধরিয়ে দিয়ে বলল, এই নাও, তুমি রাখো ছাতাটা, আর বৃষ্টিতে ভিজে ভিজে ব্যাচে যেতে হবে না, তাহলে আরও শরীর খারাপ করবে। অনির্বাণ তো কথাটা শুনে না না করে উঠল। ছাতাটা আবার ওকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে বলল, এ বাবা, না না, দরকার নেই আমার ছাতার, আর আমাকে ছাতা দিলে তুমি নিজে তো ভিজে ভিজে বাড়ি যাবে, তুমি রাখো ছাতাটা। এই কথায় পরিণীতা আবার অনির্বাণের হাতেই ছাতাটা ধরিয়ে ওকে আশ্বস্ত করে বলল, যেন আমার বাড়ি কাছেই, আমি ওড়না মাথায় দিয়ে চলে যাব, কোনো প্রবলেম হবে না, কিন্তু তুমি আর বৃষ্টিতে ভিজো না। কথাটা বলেই অনির্বাণকে কিছু বলার আর সুযোগ না দিয়ে উঠে দাঁড়ালো, কারণ ততক্ষণে রাসবিহারী চলে এসেছে। অনির্বাণও তাই উঠল এবার। তারপর রাস্তায় নেমেই পরিণীতা নিজের মাথায় ওড়নাটা জড়িয়ে আলতো হেসে বলল, আসলাম, আর বাড়ি গিয়ে ওষুধ খেয়ে নিও, তাহলে আর জ্বর হবে না। কথাটা বলেই অনির্বাণকে কোনো উত্তরের সময় না দিয়ে পরিণীতা এই বৃষ্টি ভেজা শহরে কেমন আবছা হয়ে গেল চোখের পলকে। তবে ওর ফুল প্রিন্টের গোলাপি ছাতাটা রয়ে গেল অনির্বাণের কাছে এই মুহূর্তে। অনির্বাণ তবে থমকে গেল যেন কিছুক্ষণ। পরিণীতার সামনে না থাকলে ওর আলতো হাসি, হালকা বৃষ্টি ভেজা এক টুকরো কপাল, ওড়না জড়ানো মিষ্টি মুখটা স্পষ্ট দেখতে পেল হঠাৎ। সাদা হয়ে যাওয়া, বৃষ্টিতে আবছা হয়ে যাওয়া কলকাতায়। সেদিনের পর রবিবার কাটিয়ে সোমবার যেদিন কলেজ খুলেছিল, অনির্বাণ ক্লাসের মাঝখানে এসে হাজির হয়েছিল পরিণীতার ডিপার্টমেন্টের সামনে। পরিণীতাদের যদিও তখনও ক্লাস চলছিল, তাই অনির্বাণ গোলাপি ছাতা হাতে অপেক্ষা করছিল করিডোরে। তবে জানে না কেন একটা অদ্ভুত ভালো লাগা এসে জমছিল ওর মনে। এখন মনে হচ্ছিল সেদিন ছাতাটা নিয়ে ভালোই হয়েছে, তাই তো আজ ফেরত দিতে আসতে পারলো, আরেকবার দেখা হয়ে যাবে এর জন্য পরিণীতার সঙ্গে। তবে কথাটা মনে আসতেই অদ্ভুত লাগছে খুব নিজেকে নিয়ে ওর। আসলে স্কুল লাইফ থেকে এই এমএসসি পড়া অবধি কম প্রপোজাল পাইনি অনির্বাণ জীবনে, কিন্তু কোনো মেয়েকেই কখনো আলাদা করে ভালো লাগেনি ঠিক। বন্ধুর থেকে বেশি কিছু মনে হয়নি কখনো। তবে এই প্রথম কাউকে আলাদা করে দেখতে ইচ্ছে করছে, সে না থাকলেও তার ছবি ভাসছে চোখে। নিজে থেকে কথা বাড়াতে ইচ্ছা করছে মেয়েটার সঙ্গে। এই পুরো ব্যাপারটাই ভীষণ নতুন অনির্বাণের কাছে। কথাটা ভাবতে ভাবতেই ও খেয়াল করলো ক্লাস শেষ হয়ে গেছে, আর ক্লাসরুম থেকে ম্যাম বেরোনোর পর বেশ কয়েকজন মেয়েকে পার করে পরিণীতা বেরোলো শেষে। সাদা চুড়িদার পরেছে আজও, চুলটা আলগা করে বিনুনি বাঁধা, চোখে অল্প কাজল, আর কপালে ছোট্ট একটা টিপ।
অনির্বাণ যেন না চাইতেও খেয়াল করলো সবটা। তবে পরিণীতা এই মুহূর্তে ওকে দেখে নিজেই এগিয়ে এলো আজ। সঙ্গে ওর ওই বন্ধুটাও আছে, কি যেন নাম মেয়েটার, অর্ণা। কথাটা ভাবতেই পরিণীতা অনির্বাণের কাছে এসে বলে উঠল, কেমন আছো? শরীর ঠিক আছে তো? প্রশ্নটা শুনে অনির্বাণ অল্প হেসে বলল, ভুল কি করে থাকবে, ছাতাটা সঙ্গে ছিল যে। পরিণীতা এই উত্তরে আলতো হাসলেও খেয়াল করলো অর্ণার চোখ দুটো এখন বেশ বড় বড় হয়ে গেছে বিস্ময়ে। ও যেন অনেক প্রশ্ন নিয়ে পরিণীতার দিকে তাকিয়ে। তবে এই সময় অনির্বাণ আবার বলে উঠল, তোমার ছাতাটাই ফেরত দিতে এসেছিলাম, আর থ্যাংক ইউ, সেদিন আরও বৃষ্টিতে ভিজলে সত্যি জ্বর হয়ে যেত। এই কথায় পরিণীতা ছাতাটা নিয়ে বলে উঠল, একটা ছাতাই তো দিয়েছিলাম, থ্যাংক ইউ বলার দরকার নেই। অনির্বাণ এটা শুনে এক সেকেন্ড চুপ করে অন্য একটা প্রশ্ন করে উঠল ওকে একটু নরম গলায়, ক্লাস নেই আর? শেষ আজ সব? পরিণীতার উত্তরের সঙ্গে সঙ্গে বলল, হ্যাঁ শেষ। তোমার? অনির্বাণ এই কথায় বলল, আমার আছে এখনো 4টের পর শেষ। পরিণীতা এবার আর কথা না বাড়িয়ে তাই বলে উঠল, ও আচ্ছা ঠিক আছে, আসি তাহলে, পরে দেখা হবে। কথাটা শুনে অনির্বাণ ওর দিকে কয়েক সেকেন্ড থমকে তাকিয়ে শুধু একটা শব্দেই বলল, এসো। পরিণীতা এরপর হালকা হেসে করিডোরের উল্টো দিকে পা বাড়ালো, কিন্তু অনির্বাণ জানে না কেন সেই আগের দিনের মতোই পরিণীতার চলে যাওয়াটার দিকে স্থিরভাবে তাকিয়ে রইল যেন। এগোতেই পারল না কিছুতে নিজের রাস্তায়। তবে পরিণীতাও আজ একবার চেনা করিডোরে পেছন ফিরে তাকিয়েছিল আনমনে, অনির্বাণকে দেখার জন্যই হয়তো। তবে দুজনের আরেকবার চোখাচোখি হতেই পরিণীতার চারিদিকটা স্তব্ধ হয়ে গেল এক মুহূর্তে। অনির্বাণ স্থিরভাবে ওর দিকেই তাকিয়ে এখন। এটা দেখে পরিণীতার মনে কিছু ভালো লাগা খারাপ লাগা মিশে গেল আজ। মনে হলো এই থমকে থাকা দৃষ্টিটা ওর জন্য হলেও এই ছেলেটা ওর নয়। দুজনের মধ্যে সাধারণ অসাধারণ এত বড় দেওয়াল যে সেটা ভেদ করে পরিণীতা কখনোই অনির্বাণের কাছে যেতে পারবে না। কথাটা ভেবেই পরিণীতা মনটাকে ঘুরিয়ে নিল নিজের। অনির্বাণের বিপরীতে চলা রাস্তাটাই এগিয়ে গেল। কিন্তু সেদিন অর্ণা আর নিজেকে সামলাতে পারেনি। বাসে উঠেই ও পরিণীতার ওপর ঝাঁপিয়ে পড়েছিল প্রায় প্রশ্নের ঝুলি নিয়ে। বেশ উত্তেজিত হয়েই বলেছিল, কি চলছে রে তোদের? আমি না তোর বেস্ট ফ্রেন্ড, আমাকে বলিস না কিছু? এটা কি ঠিক? কথাগুলো শুনে পরিণীতা বেশ অবাক হয়েই বলেছিল, কাদের কি চলছে? কি বলিনি তোকে আমি? অর্ণা এটা শুনে আরো উত্তেজিত হয়ে বলেছিল, কাদের মানে? তোর আর অনির্বাণদের? ভাবা যায়? ক্লাসের বাইরে পুরো কলেজের ক্রাশ অপেক্ষা করছে তোর জন্য। সবাই তো পুরো হা হয়ে গেছিল আজ। অনির্বাণদার ব্যাপারে শুনেছি বেশ সিরিয়াস টাইপের ছেলে নাকি, কত মেয়ে লাইন দেয়, কিন্তু অনির্বাণদা নিজের পড়াশোনা কাজ ছাড়া আর কিছুই বোঝে না। আমি তো শুনেছি ওদের ব্যাচের স্নেহা বিশাল বিজনেসম্যানের মেয়ে, সেও অনির্বাণদাকে ভীষণ লাইক করে। অনির্বাণদা তাকেও এড়িয়ে এড়িয়ে যায়। সে কিনা তোর সাথে যেচে যেচে কথা বলতে আসে। সেদিন গানের চান্সটাও করে দিল তোর। আর এত কিছুর পর বলছিস কিছু চলছে না তোদের? আর এটা আমাকে বিশ্বাস করতে হবে? কথাগুলো এক নিঃশ্বাসে বলে গেল অর্ণা। পরিণীতার উত্তরে মাথায় হাত দিয়ে বলল, সত্যি তুই পারিস। সারাদিন রোমান্টিক সিনেমা দেখে দেখে, রোমান্টিক গল্পের বই পড়ে পড়ে এই হাল। সব জায়গায় প্রেম খুঁজিস। কথাগুলো বলে 2 সেকেন্ড থেমে নিজেকে আর একটু গুছিয়ে নিয়ে পরিণীতা আবার বলে উঠল, কিছু নেই আমার সঙ্গে অনির্বাণদার। আর ভাবলি কি করে কিছু হতে পারে? আমার ফ্যামিলির কন্ডিশন তো তুই জানিস। আর অনির্বাণদার বাবার যে কত বড় বিজনেস এটাও নিশ্চয়ই শুনেছিস। এরপরও এইসব মাথায় আসে তোর? আর কারোর সাথে দুটো কথা বললেই কি তার সাথে প্রেম হয়ে যায়? অনির্বাণদার সেদিন আমার গান শুনে ভালো লেগেছিল, তাই হয়তো দেখা হলে কথা বলে। যেরকম রাস্তায় ঘাটে আমরা চেনা মুখ দেখলে কথা বলি, ব্যাস। আর আমি একটা জিনিস বুঝেছি, অত বড়লোক বাড়ির ছেলে হলেও কোনো অহংকার নেই ওর, সহজভাবে কথা বলে তাই। কথাগুলো বলে কয়েক সেকেন্ড চুপ করে গেল পরিণীতা। কিন্তু অর্ণা এবার জোর হেসে ফেলল ওর সামনে। তারপর বেশ সুর করেই বলল, বাবা সুনাম করতেও শুরু করে দিয়েছিস? আচ্ছা তোর সব কথা মানলাম, তোর আর অনির্বাণদার মধ্যে কিচ্ছু নেই, আর কিছু হবেও না কখনো। কিন্তু একটা সত্যি কথা বল তো, তুই পছন্দ করিস না অনির্বাণদাকে? ভালো লাগে না তোর ওকে দেখলে, ও কথা বলতে এলে একটুও স্পেশাল ফিল হয় না? শেষ প্রশ্নগুলো ওর চোখে চোখ রেখেই করলো অর্ণা। কিন্তু পরিণীতা এর ঠিক কোনো উত্তর দিতে পারল না যেন। এত প্রশ্নের কোনো মিথ্যে উত্তর হয় না আসলে। আর সত্যিটাও বলার নেই ঠিক ওর। বলার নেই যে অনির্বাণকে ওর প্রথম দিন থেকে ভীষণ আলাদা লাগে। থমকে থাকে ও যখন অনির্বাণ ওর কাছে আসে।
ভালো লাগে যখন কথা বলে, কারণ এত সত্যি যদি বলে তাহলে নিজের আড়ালটাই ভেঙে যাবে। জোর করে নিজের মনকে বুঝিয়ে যেই দূরত্বটা বজায় রাখেও ছেলেটার সঙ্গে, সেই দূরত্বটাও হয়তো কমে যাবে। তাই এই সবের কোনো উত্তর না দিয়েই পরিণীতা উঠে দাঁড়ালো। তারপর অর্ণাকে এড়িয়ে যাওয়ার জন্য বলে উঠল, আমি আজ রাসবিহারীর আগেই নামবো রে, কিছু কাজ আছে আমার। হঠাৎ মনে পড়ল পরে কলেজে দেখা হবে। কথাটা বলেই ও অর্ণাকে কিছু বলার সুযোগ না দিয়েই নেমে পড়ল হঠাৎ বাস থেকে, অচেনা মুখের ভিড়ে ঠাসা একটা রাস্তায়। তবে সেদিনের পর কয়েকটা দিন পার করেছিল 5 সেপ্টেম্বর, টিচার্স ডে। আজ কলেজে একদম সাজো সাজো ব্যাপার প্রত্যেকটা ডিপার্টমেন্টেই। সব রুম থেকেই গান, নাচ, আবৃত্তি এইসবের আওয়াজ আসছে যেন। সব ডিপার্টমেন্টে চলছে অনুষ্ঠান। এর ফাঁকেই পরিণীতা এসেছিল ক্যান্টিনে। ওদের ডিপার্টমেন্টের ফাংশনের জন্য প্রফেসররা খাওয়াচ্ছে, তাই অর্ডার দিয়েছে কিছু খাবারের। সেটা রুমে নিয়ে যাবার দায়িত্বই পড়েছে পরিণীতার উপর। এর আগে একটা গানও গেয়ে এসেছে ফাংশনে। তবে এই সব ছাড়াও পরিণীতার মনটা আজ বেশ খুশি, কারণ আজ ওর স্টুডেন্টসরা মিলেও সকালে বাড়িতে এসে ওকে উইশ করেছে, গিফট দিয়েছে। সবই ক্লাস 2-3 এর ছোট ছোট স্টুডেন্টস, কিন্তু ওরা সাধ্য মতন চেষ্টা করেছে পরিণীতাকে খুশি করার, ওর দিনটাকে স্পেশাল বানিয়ে দেওয়ার। এটা ভেবেই বেশ ভালো লাগছিল আজ সারাদিন ওর। তবে এইসব কথা কলেজে কাউকে বলেনি, সবাই শুনলে হয়তো হাসবে। ছোট ছোট বাচ্চাদের টিউশন পড়ানোটাকে এখন কেউ অত ইম্পর্টেন্ট কাজ ভাবে না, তাই ওকেও টিচার হিসেবে কনসিডার করার কথা কেউ ভাববেও না হয়তো। এই সবই ভাবছিল মনে মনে, তখনই হঠাৎ সেই চেনা গলার আওয়াজে ঘোরটা কাটলো, হ্যাপি টিচার্স ডে। অনির্বাণ বিনা নোটিশে পরিণীতার সামনে এসে বলে উঠল কথাটা। পরিণীতা এক মুহূর্তের জন্য থমকে গেল যেন। আসলে 1 সপ্তাহ পর দেখা হলো অনির্বাণের সাথে। যাই হোক, কথাটা শুনেও কিন্তু একটু অবাক হয়েই বলল, আমাকে হ্যাপি টিচার্স ডে কেন? এর উত্তরে অনির্বাণ ওর সামনে চেয়ারটায় বসে অল্প হেসে বলল, কারণ তুমিও তো অনেক টিউশন পড়াও ছোট ছোট বাচ্চাদের, তাই তোমাকেও হ্যাপি টিচার্স ডে। কথাটায় পরিণীতা যেন স্থির হয়ে গেল একটু। কিছুক্ষণের জন্য নিষ্পলকভাবে তাকিয়ে রইল অনির্বাণের দিকে। এভাবেও কেউ ভাবে? এত সহজভাবে কেউ কাউকে গুরুত্ব দিতে পারে? ভাবেনি আসলে। তবে এর মধ্যেই অনির্বাণ জিজ্ঞেস করে উঠল, টিচার্স ডেতে উইশ করেনি স্টুডেন্টসরা তোমাকে? কার্ড দেয়নি? পরিণীতা এই প্রশ্নে আপনা আপনি হেসে ফেলল আনন্দে। তারপর বেশ উৎসাহ নিয়েই এই প্রথম বলল নিজে থেকে, হ্যাঁ দিয়েছে তো। সকাল সকাল এসে সবাই কত উইশ করলো, নিজেদের হাতে বানানো কার্ড, ছবি এইসব গিফট করেছে। দাঁড়াও, আমার ব্যাগেই আছে, দেখাচ্ছি তোমাকে। কথাটা বলেই ও ব্যাগ থেকে কতগুলো কার্ড, ছবি, পেন এইসব বার করে অনির্বাণের সামনে রাখলো। অনির্বাণ খেয়াল করলো পরিণীতার মুখের খুশিটা। কোনো দামি গিফট না, কোনো বড়দের জিনিসও না, এলোমেলো হাতে আঁকা কিছু ছবি, কিছু লেখা, সামান্য কয়েকটা পেন, এইসব পেয়েই পরিণীতা কি খুশি অনির্বাণের ব্যাপারটা দেখে। আবার খুব অন্যরকম লাগলো মেয়েটাকে। মনে হলো শুধু ভালোবাসার দাম আজকাল কজন দিতে পারে। সবাই তো আজকাল হিসেব করে খুশি হয়। দামি জিনিস, এক্সপেন্সিভ গিফট এই সবের মধ্যেই তো লোকজন হারিয়ে যায়, কিন্তু পরিণীতা সেরকম না। ও বেহিসাবভাবে খুশি হতে জানে। সাধারণ কিছুর মধ্যে আনন্দ খুঁজে নিতে পারে মেয়েটা। কথাটা ভেবেই অনির্বাণ বলে উঠল, খুব মিষ্টি গিফটগুলো তোমার, অনেকগুলো এত কালারফুল, খুব ভালো হয়েছে। পরিণীতা কথাটা শুনে হেসে উঠল নিজের মনে। তখনই পাশ থেকে ক্যান্টিনের একজন লোক এসে বলল, তোমার খাবারের প্যাকেটগুলো রেডি হয়ে গেছে, এসে নিয়ে যাও। না, এরপর আর পরিণীতা বসেনি সেদিন অনির্বাণের সামনে। তাড়াহুড়ো করে কার্ড, ছবিগুলো নিজের ব্যাগে ঢুকিয়ে বলেছিল, আসি আজ। ডিপার্টমেন্টে টিচার্স ডের জন্য কিছু খাবার অর্ডার দেওয়া আছে, সেগুলোই নিয়ে যেতে হবে। কথাটা শেষ করি ও তারপর খাবারগুলো সমেত বেরিয়ে গিয়েছিল ক্যান্টিন থেকে। তবে এইসব কিছুই আজ একজন একটু দূরে বসে দেখছিল চুপচাপ। কিন্তু আজ সে আর চুপ করে বসে থাকতে পারল না। স্নেহা, পরিণীতা চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই অনির্বাণের কাছে এসে হাজির হলো। ভেতরটা রাগে জ্বলে যাচ্ছিল ওর এই মুহূর্তে। একই ক্যান্টিনে বসে থেকেও অনির্বাণ ওকে নোটিশই করলো না এতক্ষণ। কথাটা ভেবেই স্নেহা বলে উঠল, নতুন বন্ধু হয়েছে এই মেয়েটা, দেখি মাঝে মাঝে কথা বলতে। অনির্বাণ এরকম অকারণ প্রশ্ন ঠিক আশা করেনি এই মুহূর্তে। বুঝলো না ও কার সাথে বন্ধুত্ব করবে কি করবে না সেই নিয়ে স্নেহার এত কৌতূহল কিসের।
তাই অল্প কথাই বলে উঠল, হ্যাঁ বন্ধু আমার। তবে এরপরও স্নেহা থামল না, আবার জিজ্ঞেস করে উঠল, কি নাম মেয়েটার? আমি যতদূর জানি ফার্স্ট ইয়ার। অনির্বাণের এবারে একটু বিরক্তই লাগলো, তাও উত্তর দেওয়ার ইচ্ছা না থাকলেও বলল শুধু, পরিণীতা। না, স্নেহা এবার নিজের রাগটাকে আর লুকিয়ে রাখতে পারলো না যেন, গলাটাকে বেশ তীক্ষ্ণ করেই বলে উঠল, বুঝলাম। তবে একটা কথা, মেয়েটা তোমার স্ট্যান্ডার্ডের নয়। তবে এইসব মেয়েরা ছেলেদের নিজের কাছে অ্যাট্রাক্ট করার জন্য অনেক কিছুই করতে পারে। তাই একটু সাবধানে থেকো, ফেঁসে যেও না আবার কোনোভাবে। আফটার অল ক্লাসটা ম্যাটার করে। কথাগুলো একসঙ্গে বলে গেল স্নেহা। তবে অনির্বাণও এইসব শুনে উঠে দাঁড়ালো চেয়ার ছেড়ে। হাত দুটো মুঠো হয়ে এসেছে ওর রাগে, তাই আর নিজেকে না সামলে চোয়াল শক্ত করে বলল, শাট আপ, জাস্ট শাট আপ। পরিণীতার স্ট্যান্ডার্ড নিয়ে কথা বলার আগে নিজের স্ট্যান্ডার্ড কি সেটা ভেবে দেখো। শুধু বাবার অনেক পয়সা থাকলে স্ট্যান্ডার্ড হাই হয়ে যায় না, চিন্তাধারাটাকেও একটু উঁচু রাখতে হয়। এত ছোট মন নিয়ে সব কিছু দেখলে কোনো দিনও লাইফে এগোতে পারবে না। আর পরিণীতাকে নিয়ে কিছু বলার আগে নিজের এই ছোট মেন্টালিটিটাকে একটু চেঞ্জ করো। আর হ্যাঁ, এরপর আমার সঙ্গে যদি কথা বলতে আসো তাহলে একটু ভেবে চিন্তে কথা বলবে। আর সেই সেন্সটা যদি কাজ না করে তাহলে কথা বলবে না। এক নিঃশ্বাসে কথাগুলো বলে অনির্বাণ ব্যাগটা নিয়ে বেরিয়ে গেল ক্যান্টিন থেকে চোখের পলকে। কিন্তু স্নেহা যেন অপমানে এগোতে পারল না এক পাও। অনির্বাণ যে ওর সঙ্গে এইভাবে কথা বলবে, এইভাবে মুখের ওপর ইনসাল্ট করে চলে যাবে, এটা আসলে ভাবতে পারেনি স্নেহা। তাই রাগে জ্বালায় যন্ত্রণায় টুকরো টুকরো হয়ে গেল ও। চোখে জল এসে জমলো এখন। তবে এর মধ্যেই পরিণীতার ওপর খারাপ লাগাটা বেড়ে দ্বিগুণ হয়ে গেল যেন আজ স্নেহার। মনে হলো যার জন্য আজ অনির্বাণের কাছে ওকে এত কথা শুনতে হয়েছে, তাকে একটা উত্তর স্নেহা দেবেই, খুব তাড়াতাড়ি দেবে। পরিণীতাকে নিজের জায়গাটা বুঝিয়েই ও ছাড়বে। কথাটা আজ নিজের মনেই বলে উঠল হঠাৎ। শরতের রং কি সুন্দর হয় না? সোনালি রোদের রং, নীল মেঘের রং, হালকা সাদা তুলোর মতন কাশফুলের রং, সবটা মিলিয়ে বছরের সেরা সময় লাগে পরিণীতার এই শরৎকালকে। মনে হয় এই দিনগুলোকে যদি ধরে রাখা যেত সারা বছর, যদি এই শহরের চারিদিকে সাজো সাজো ভাব, মায়ের জন্য দিন গোনা, সবার হাসি মুখ, পূজনীয় উৎসাহ, ভালো কিছু হওয়ার আশা, এই সব কিছু যদি মাত্র এই একটা মাসের জন্য না থেকে সারা বছরের জন্য থাকতো, তাহলে কি ভালোই না হতো? ও ছোটবেলায় বাবাকে বলতো মাঝে মাঝে এই কথাগুলো, এখনো মনে আছে। এই সব শুনে কি হাসতো বাবা? তারপর বলতো, সারা বছর ধরে যদি শরৎকাল থাকে তাহলে শরৎকালকে আর এত ভালো লাগবে না কারোর। কম সময়ের জন্য থাকে বলেই সবাই এই সময়টা পাওয়ার চেষ্টা করে, এত অপেক্ষা করে। আসলে এটাই নিয়ম। সহজে পাওয়া জিনিস, সময়, মানুষ, কোনো কিছুরই দাম থাকে না বেশি। যার জন্য অপেক্ষা করতে হয় সেই দামি হয়, বুঝলি? না, কথাগুলোর মানে সেদিন না বুঝলেও আজকাল বোঝে পরিণীতা একটু একটু। এই যেমন অনির্বাণ, ও এত দূরের বলেই হয়তো ওর হঠাৎ হঠাৎ কাছে আসাটা ভালো লাগে পরিণীতার। মনে হয় যদি সত্যি ওদের কোনো গল্প সম্ভব হতো, যদি মাঝের এই দেওয়ালটা না থাকতো, যদি অনির্বাণ এত বড়লোক, এত অধরা না হয়ে ওর মতন সাধারণ কেউ হতো, তাহলে হয়তো জোর করে এইভাবে মনকে ঘুরিয়ে রাখতে হতো না, চাপা দিতে হতো না এই ফিলিংসগুলোকে। কিন্তু এই সব ভাবনার ভিড়ে আবার এটাও মনে হয়, যদি অনির্বাণ এতটা দূরের না হয়ে ধরা ছোঁয়ার মধ্যে হতো, তাহলে কি এই টানটা থাকতো পরিণীতার? তাহলে কি আলাদা করে অনির্বাণের জন্য মন কেমন করতো, নাকি বাবার কথা অনুযায়ী দাম কমে যেত ছেলেটার? আজ এই শরতের নীল আকাশের নিচে দাঁড়িয়ে বাসের অপেক্ষা করতে করতে পরিণীতার এই সবই মনে হচ্ছিল কেমন। আজ চতুর্থী, কলেজের ছুটি পড়লো আজ। আবার 1 মাস বাদে দেখা হবে এই ক্লাসরুমগুলোর সঙ্গে। তবে শুধুই কি ক্লাসরুম? 1 মাসের জন্য তো অনির্বাণও দূরে থাকবে ওর থেকে। ছেলেটার ওই হঠাৎ হঠাৎ কাছে আসা টুকরো টুকরো কথা কিছুই থাকবে না এই 1 মাসে। কথাটা ভেবে আনমনে একটা মন খারাপ এসে জমলো যেন মনে। কিন্তু তখনই পরিণীতাকে অবাক করে ওর সামনে অনির্বাণ এসে হাজির। ওর ডিপার্টমেন্টের সবাই যদিও আজ ঠাকুর দেখতে বেরিয়েছে, কিন্তু অনির্বাণ ইচ্ছে করেই যায়নি। ও জানতো পরিণীতার ক্লাস কটায় শেষ হবে আজ, তাই সময় মতন বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়েছে। কিন্তু পরিণীতা এরকম হঠাৎ অনির্বাণকে দেখে নিজের আনন্দটাকে আর লুকিয়ে রাখতে পারল না কিছুতেই।
দুটো উজ্জ্বল চোখ নিয়েই বলল, তুমি? তোমার ক্লাস শেষ হয়ে গেছে? কথাটা শুনে অনির্বাণ ওর দিকে স্থিরভাবে তাকিয়ে বলল, না, হয়নি, কিন্তু আমি আজ একটা ক্লাস না করে বেরিয়ে এলাম। এটা শুনে পরিণীতা একটু প্রশ্নবোধক চিহ্নের মতন মুখ করেই বলল, ও কেন? অনির্বাণ এই প্রশ্ন শুনে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আছে কারণ একজন, আজ থাক, অন্য একদিন বলবো। কিন্তু তোমার সেই বন্ধুটা নেই আজ? সে তো দেখি সারাক্ষণ তোমার সঙ্গে সঙ্গে ঘোরে। কথাটায় পরিণীতা একটু মুখটা অন্ধকার করেই বলল, অর্ণা, ও তোর মামার বাড়িতে বর্ধমানে, পুরো পুজোটা ওখানে থাকবে। আমি যে কি করবো একা একা? এটার উত্তরে অনির্বাণ ওকে অন্য একটা প্রশ্ন করে উঠল হঠাৎ, কেন, তুমি ঠাকুর দেখতে বেরো না কোথাও? পরিণীতা এর উত্তরটাও একটু ম্লান হয়ে দিল। কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, বাবা যখন বেঁচে ছিল তখন ঘুরতাম অনেক, কিন্তু তারপর অর্ণা থাকলে তাও যাই টুকটাক এদিক ওদিক, কিন্তু ও না থাকলে একা একা ভালো লাগে না। আর মাও আসলে বাবা চলে যাওয়ার পর এই পুজোর দিনগুলোতে বেরোতে চায় না ঠিক। কথাগুলো নিজের মনেই বলে গেল সেদিন পরিণীতা, কিন্তু খেয়াল করলো অনির্বাণও চুপ হয়ে গেছে হঠাৎ এই সব শুনে। আর তখনই বাসটাও চলে এলো। ওরা আর অপেক্ষা না করে বাসে উঠে বসলো। এখন রাস্তায় বেশ ভিড়, পুজোর মার্কেটিং নিয়ে সবাই ব্যস্ত। চলন্ত কলকাতাকে দেখতে দেখতে পরিণীতা এই সবই ভাবছিল। তখনই অনির্বাণ বলে উঠল, তুমি আমার সঙ্গে ঠাকুর দেখতে বেরোবে এইবার পুজোতে? পরিণীতা কথাটা শুনে জানলা থেকে মুখ ফিরিয়ে বেশ অবাক হয়ে অনির্বাণের দিকে তাকালো। এখন কি বলছে ছেলেটা হঠাৎ? কিছুই যেন বুঝলো না ঠিক পরিণীতা। মানে হ্যাঁ, ওদের মধ্যে এতদিন টুকটাক কথা হয় ঠিকই, কিন্তু অনির্বাণ কখনো ওর ফোন নাম্বারটা অবধি চায়নি। সে আজ একসঙ্গে ঠাকুর দেখতে যাওয়ার কথা বলছে। কথাগুলো ভাবতেই অনির্বাণ আবার বলে উঠল, কি হলো, কি ভাবছো, যাবে? পরিণীতা কথাটা শুনে নিজের মনেই বলল, আমি ঠাকুর দেখতে তোমার সঙ্গে? অনির্বাণ এই প্রশ্নটা শুনে একটু দৃঢ় গলায় বলল, কেন, যাওয়া যায় না? প্রবলেম আছে কোনো? পরিণীতা এর উত্তরে কিছুটা ভদ্রতা করেই বলল, না না, প্রবলেম কিসের? কিন্তু মানে আমার সঙ্গে তুমি কেন ঠাকুর দেখবে? তোমার তো অনেক সার্কেল আছে বন্ধুদের, বাড়ির লোকের, তাদের সঙ্গে দেখো। আমার সাথে ঠাকুর দেখতে গেলে অতটা মজা হবে না। অনির্বাণ এবার যেন একটা দীর্ঘ নিঃশ্বাস নিল নিজে, তারপর আলতো হেসে বলল, তোমার সঙ্গে ঠাকুর দেখলে আমার ভালো লাগবে কি লাগবে না সেটা তুমি নিজে বুঝবে নাকি? সেটা তো যে তোমার সঙ্গে যাচ্ছে সে বুঝবে। যাই হোক, তাহলে ওই কথাই রইল, কবে কখন যাব সেটা ফোনে কথা বলে ডিসাইড করে নেওয়া যাবে। তুমি আমার নাম্বারটা নাও। কথাটা বলেই অনির্বাণ পরিণীতার ফোনে নিজের নাম্বারটা সেভ করালো সঙ্গে সঙ্গে। তবে ততক্ষণে রাসবিহারী চলে এসেছে, তাই রাস্তা আর কথা দুটোই আজ এখানেই শেষ হলো দুজনের। কিন্তু পরিণীতার বাড়িতে এসেও ঠিক ঘোরটা কাটলো না। হঠাৎ অনির্বাণ ওর সঙ্গে ঠাকুর দেখতে যাওয়ার কথা বলল কেন? ফোন নাম্বারও এক্সচেঞ্জ করলো। ওই মাপা দূরত্বটাকে আজ ভাঙতে চেষ্টা করলো কেন অনির্বাণ? কি কারণে এইভাবে কাছে এলো হঠাৎ? তবে এই সব চিন্তার মধ্যেও মনে একটা আনন্দ না চাইতেও এসে জড়ো হচ্ছিল ওর। ভেবেছিল আবার 1 মাস বাদে এই ছেলেটার সঙ্গে দেখা হবে হয়তো, কিন্তু ভাবনাটা মিলল না। অনির্বাণ নিজেই দূরত্বটা কমিয়ে দিল। আজ সপ্তমী। ঘুমটা ভেঙেছিল পরিণীতার সে প্রত্যেকবারের মতন ঢাকের আওয়াজে। সোনাঝুরি আর কলকাতা দুটো জায়গায় সব আলাদা হলেও এই শরতের সকালগুলো খুব এক। কথাটা ঘুম ভাঙতেই মনে হলো হঠাৎ, আর মনে হলো বাবার কথা। এই পুজোর দিনগুলোতে বাবাই তো আগে আদর করে ঘুম থেকে তুলতো ওকে, তারপর রেডি হয়ে একসঙ্গে মণ্ডপে যেত। কত অন্যরকম ছিল দিনগুলো। এখন ভাবলে মনে হয় একটা রঙিন পৃথিবী। যাই হোক, তবে আজ অনির্বাণের সাথে বেরোনোর কথা আছে, তাই স্নান করে রেডি হয়ে আর মণ্ডপে গেল না, রাসবিহারীর মোড়ের দিকেই পা বাড়ালো। আজ একটা লাল রঙের চুড়িদার পরেছে ও। মা যতই টানাটানি থাক, পুজোতে ওকে ঠিক একটা শাড়ি একটা চুড়িদার দেবেই। তবে এবার পরিণীতাও দিয়েছে মাকে একটা নতুন শাড়ি, টিউশনের টাকা জমিয়ে। শাড়িটা পেয়ে মায়ের মুখের হাসিটা ওর সারা জীবন মনে থাকবে। যদিও এমন কিছু দামি শাড়ি না, তবে মা এমনভাবে ওকে জড়িয়ে ধরেছিল যে মনে হচ্ছিল যেন বিশাল দামি কোনো জিনিস গিফট করেছে। এই সব ভাবনার ভিড়ে হারিয়েছিল সেদিন। তখনই আকাশি পাঞ্জাবিতে অনির্বাণ ওর সামনে এসে দাঁড়ালো ভিড়ের মধ্যে থেকে। পরিণীতার কাছে হাসি মুখে এসেই বলল, হাই, কতক্ষণ এলে? রাস্তায় এত জ্যাম ছিল বলে দেরি হয়ে গেল আমার, সরি। পরিণীতা এর উত্তরে ঘাড় দুলিয়েই বলল, না না, বেশিক্ষণ হয়নি এসেছি, সরির কিছু নেই।
অনির্বাণ কথাটা শুনে অন্য একটা কথা বলে উঠল ওকে। নতুন চুড়িদার খুব সুন্দর দেখতে। কথাটায় পরিণীতার মুখটা উজ্জ্বল হয়ে উঠল নিমেষে। ও বেশ উচ্ছ্বসিত হয়েই বলল, তাই এটা আমার মা দিয়েছে, আমাকে নিজে পছন্দ করে কিনে দিয়েছে। অনির্বাণও এটা শুনে একটু তাল দিয়ে বলল, ওই জন্যই, মায়ের পছন্দ তো সব সময় বেস্টই হয়। কথাগুলোতে পরিণীতার মুখে হাসি। ওর হঠাৎ খুব অন্যরকম লাগছিল অনির্বাণকে, সবার থেকে আলাদা। আসলে আজ যখন সকালে বেরোচ্ছিল, মামি রান্নাঘর থেকে বলে উঠেছিল চুড়িদারটা দেখে, কত দাম হবে? দেখে তো মনে হচ্ছে না ভালো কাপড়, কোনো ছোটখাটো দোকান থেকে কিনেছে মনে হয় তোর মা। কথাটায় পরিণীতার মুখটা অন্ধকার হয়ে এসেছিল সেই সময়। ভাগ্যিস মা ছিল না সামনে, তাহলে খুব কষ্ট হতো মায়ের। আসলে মামা মামি এরা এরকমই, কথায় কথায় ওদের ছোট করা, ওদের নিজের অবস্থাটা বুঝিয়ে দেওয়া, এগুলো ওদের স্বভাব। তাই অনির্বাণকে চোখে লাগছিল খুব। মনে হচ্ছিল এইসব তো অনির্বাণে না বললেও চলতো। ওর এই সাধারণ ড্রেসটা নোটিস করার মতন তো ছিল না। তাও অনির্বাণ এইসব বলে বুঝিয়ে দিল কারণ ছাড়াই কাউকে ভালো ফিল করানো যায়, যেটা সবাই পারে না। এখনকার মতো এই পর্যন্ত থাক। এর তৃতীয় পর্ব কাল দুপুরে আমি আপলোড করব। আপনাদের গল্পটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।